সকাল ৯টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির হামলা অন্তর্বর্তী সরকারের মেয়াদকালে অন্যতম উদ্বেগজনক ঘটনা। তিনি বলেন, এই হামলা বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার উপর সুপরিকল্পিত আঘাত। এর মাধ্যমে পরাজিত শক্তি দেশের অস্তিত্বকে চ্যালেঞ্জ করার দুঃসাহস দেখিয়েছে। শুক্রবার রাষ্ট্র অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য এবং আইন শৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের নিয়ে একটি জরুরি বৈঠককালে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ এ তথ্য জানান। তিনি জানান, বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, এই ধরনের হামলার চেষ্টাকে আমরা যে কোনো মূল্যে ব্যর্থ করে দেব। জাতির ওপর এই ধরনের অপশক্তির আঘাত কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এই হামলার মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে বানচাল করার ষড়যন্ত্র করা হচ্ছে জানিয়ে অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন, আমরা কোনো অবস্থাতেই এই ধরনের ষড়যন্ত্রকে সফল হতে দিব না। আঘাত যাই আসুক, যত ঝড় তুফান আসুক, কোনো শক্তিই আগামী নির্বাচনকে বানচাল করতে পারবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহসভাপতি সাদিক কায়েম বলেছেন, শরীফ ওসমান হাদিকে যারাই গুলি করেছে তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করতে হবে। এ ঘটনা নেপথ্যে যারা আছে তাদেরকে খুঁজে বের করতে হবে। শুক্রবার বিকেলে পিরোজপুরের ভান্ডারিয়ার শহীদ জিয়া মাঠে পিরোজপুর যুব উন্নয়ন সোসাইটির আয়োজনে আন্তর্জাতিক ক্রীড়া সম্মেলনের প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাদিক কায়েম আরও বলেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব রাষ্ট্রের নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা। জুলাই বিপ্লবের পরে আমাদের নাগরিকরা যদি এখনো পর্যন্ত নিরাপদ না হয়ে উঠতে পারে, আমরা নাগরিকদের জন্য যদি নিরাপত্তা ইস্যু না করতে পারি, তাহলে অন্তর্বর্তী সরকারের এটি একটি বিশাল ব্যর্থতা। এ সময় ওসমান হাদির চিকিৎসা খরচ রাষ্ট্রের পক্ষ থেকে বহন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। জুলাই বিপ্লবের পরে আমাদের নাগরিকরা যদি এখন পর্যন্ত নিরাপদ না হয়ে উঠতে পারে, আমরা নাগরিকদের জন্য যদি নিরাপত্তা ইস্যু করতে না পারি, তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের এটা বিশাল ব্যর্থতা। আমরা অনুরোধ করব, এই ঘটনার সাথে যারা জড়িত আছে সন্ত্রাসীদেরকে দ্রুত সময়ের মধ্যে যেন আইডেন্টিফাই করা হয় এবং একই সাথে আমাদের হাদি ভাইয়ের সর্বোচ্চ চিকিৎসার যেন রাষ্ট্রের পক্ষ থেকে ব্যবস্থা করা হয়। সম্মানিত উপস্থিতি, আজকে আমি যে ভূখণ্ডে দাঁড়িয়ে কথা বলছি, ফিরোজপুর। এই ফিরোজপুরের সাথে আমাদের আবেগ জড়িত। ছোটবেলা থেকে যখন আমাদের বুঝ হয়েছে, তখন থেকে এই ফিরোজপুর এবং ফিরোজপুরের সাথে যে নামটি জড়িত, আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী, এই নামটা শোনার সাথে সাথে আমাদের মন থেকে দোয়া আসতো। ছোটবেলা থেকেই আমরা আমাদের নয়নের মণি কোরআনের বাকি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী হুজুরের নাম শুনে শুনে বড় হয়েছে। ওনার যে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই, আগ্রাসনের বিরুদ্ধে যে ওনার লড়াই, ইনসাফের পক্ষে ওনার যে লড়াই, সত্যের পক্ষে যে ওনার লড়াই, সেটা দেখে আমরা উজ্জীবিত হয়েছি। গণ অধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূর বলেছেন, তফসিল ঘোষণা মানে নির্বাচন নয়, দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে। নুরুল হক নূর বলেন, ঢাকা ইনকিলাব মঞ্চের সংগ্রামী তরুণ আমাদের ছোট ভাই ওসমান হাদিকে গুলি করেছে দুর্বৃত্তরা। তফসিল ঘোষণা হলেই যে নির্বাচন হবে সেটি বলার অবকাশ নেই, কারণ পতিত কিছু ফ্যাসিস্ট শক্তি, পরাজিত শক্তি, তারা নানাভাবে দেশকে অস্থিতিশীল করার, নির্বাচনকে বানচাল করার কাজ করে যাচ্ছে। শুক্রবার পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্রি ইউনিয়নে নির্বাচনী পথসভা শেষে তিনি কথা বলেন। বারবার বলে আসছিলাম যে যখনই নির্বাচনী তফসিল ঘোষণা হবে, এই নির্বাচন যে তফসিল ঘোষণা হলেই নির্বাচন হবে সেটি বলার অবকাশ নাই, কারণ ওই পতিত ফ্যাসিস্ট শক্তি, পরাজিত শক্তি, তারা নানানভাবে দেশকে অস্থিতিশীল করা, নির্বাচনকে বানচাল করার কাজ করে যাচ্ছে। কাজেই সেখানে যদি আমরা জুলাইয়ের শক্তি সমূহ রাজনৈতিক দল যদি ঐক্যবদ্ধ না থাকি, তাহলে কিন্তু আগামীতে নির্বাচন হবে কিনা সেটি নিয়ে সন্দেহ আছে। আবার হলেও সেটি সুষ্ঠু নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন হবে সেটি নিয়ে সন্দেহ আছে। তাই আমরা জুলাইয়ের শক্তি সমূহ ঐক্যবদ্ধ থাকতে চাই, সমন্বয়ের মাধ্যমে আগামীতে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করতে চাই। এবং এই জুলাইয়ের শক্তি সমূহ যদি ঐক্যবদ্ধ থাকে, তাহলে কোনো ফ্যাসিবাদী শক্তি মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না, নির্বাচন বানচাল করতে পারবে না। আমরা আমাদের ছোট ভাই, আমাদের এই সকলেরই পরিচিত ওসমান হাদি যেভাবে গুলিবিদ্ধ হয়েছেন, খুব গুরুতর, আল্লাহ তাকে বাঁচিয়ে রাখুক, আমরা তার জন্য দোয়া করি।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুক্রবার সন্ধ্যায় এই বিক্ষোভ মিছিল হয়। পরে কুষ্টিয়া খুলনা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। জানা যায়, এদিন সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে বিক্ষোভ শুরু হয়। মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন খুলনা কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ ও হাদির সুস্থতা কামনায় দোয়া মোনাজাত করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রদল, ছাত্র শিবির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন ও ইসলামিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অফ এনএসএফ নেতৃবৃন্দ সহ ২ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। মিছিলে শিক্ষার্থীরা হাদির ওপর হামলা কেন, ইন্টারিম জবাব চাই, হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দিব না, তুমি কে আমি কে, হাদি হাদি, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, বিপ্লবীরা আহত কেন, ইন্টারিম জবাব দে সহ বিভিন্ন স্লোগান দেন। আজকে ওসমান হাদি ভাইয়ের উপর আক্রমণকে যদি আপনারা বিচ্ছিন্নভাবে নেন, তাহলে আমরা যদি বিচ্ছিন্নভাবে নেই, তাহলে আমরা বিশাল বড় ভুল করে ফেলবো। আপনারা জানেন, ওসমান হাদির উপরে যে হত্যার উদ্দেশ্যে যে হামলা, সেটি আজকে শুরু হয়নি। এই জুলাই যোদ্ধাদের উপরে হামলা প্রথম শুরু হয়েছিল ইন্টারিম যখন আপনার ক্ষমতা নাই, তারপর পরে সর্বশেষ হাদি ভাইয়ের আগে চট্টগ্রামের আমাদের জুলাই যোদ্ধা আহমেদ এবং তারও বেবি আগে বরিশালের বাবুগঞ্জে জুলাইয়ের অগ্রসেনানী ফুয়াদ ভাইয়ের উপরে হামলা হয়েছে, তাকে লাঞ্ছনা করা হয়েছে। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, আমরা যদি একটি ঘটনার সাথে আরেকটি ঘটনা যদি মিলাতে চাই, তাহলে আমরা দেখতে পাই এই জুলাইকে ঘিরে এই বাংলাদেশপন্থীদের বিরুদ্ধে এক গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বাংলাদেশে ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগের সহযোগীরা এবং আওয়ামী লীগের লেসপন্সাররা। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের একাংশ নিয়ে সাধারণ ঐক্যস্বর নামে একটি প্যানেলের ঘোষণা করা হয়েছে। এই প্যানেল থেকে ১৭ জন নির্বাচন করবেন। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরের সংবাদ সম্মেলনে এই প্যানেল ঘোষণা করা হয়। সাধারণ ঐক্যস্বর প্যানেল থেকে সহসভাপতি পদে পেট্রোলিয়াম মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের মুহি শারদ, সাধারণ সম্পাদক পদে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মোহাম্মদ সাইফুর রহমান এবং সহ সাধারণ সম্পাদক পদে অর্থনীতি বিভাগের হাফিজুল ইসলাম হাফিজ প্রতিদ্বন্দ্বিতা করবেন। অন্যদের মধ্যে সহ ক্রীড়া সম্পাদক পদে মাসুদ শাহরিয়ার, সমাজসেবা সম্পাদক তাকবীর আহমদ, ছাত্রী বিষয়ক সম্পাদক সুইটি আক্তার, স্বাস্থ্য পরিবেশ বিষয়ক সম্পাদক হানিফ হাসান, শিক্ষা গবেষণা ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম, তথ্য প্রযুক্তি সম্পাদক ফাহমিদ হাসান তুহিন, আন্তর্জাতিক সম্পাদক আরমান হোসেন ইমন, পরিবহন সম্পাদক জুবাইর হোসেন এবং আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক পদে তাসমিমা মাহফুজ লড়বেন। প্যানেলটি থেকে সদস্য পদে লড়বেন রাকিব হাসান, আকাশ দাস, নাজমুস সাকিব, তাহমিদুর রহমান তুহিন ও এহসানুল হক মিলন। রসায়ন বিভাগের 2021-22 সেশন থেকে স্বর প্যানেল থেকে প্রার্থী হিসেবে লড়বেন অর্থনীতি বিভাগ 2021-22 সেশনের। নাটা জেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন, ড্রিঙ্কো চাবান পানীয়। জানাবো আন্তর্জাতিক সংবাদ। নোবেল শান্তি পুরস্কারজয়ী নার্গিস মোহাম্মদীকে গ্রেফতার করেছে ইরানি নিরাপত্তা বাহিনী। শুক্রবার এক আইনজীবীর স্মরণসভা থেকে তাকে গ্রেফতার করা হয়। এই আইনজীবী এই মাসের শুরুতে মারা গিয়েছিলেন। ইরানি নারী নার্গিস মোহাম্মদী 2023 সালে নোবেল পুরস্কার জেতেন। ওই সময় কারাগারেই বন্দী ছিলেন তিনি। তবে 2024 সালের ডিসেম্বরে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। শুক্রবার তাকে সহ আরও কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। তারা খসরু আলীকর্দি নামে এক আইনজীবীর স্মরণ সভায় উপস্থিত হয়েছিলেন। গত সপ্তাহে নিজ অফিস থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নার্গিস মোহাম্মদের স্বামী থাগি রহমানি, যিনি প্যারিসে থাকতেন, তিনি জানিয়েছেন পূর্বাঞ্চলীয় শহর মাসাদ থেকে নার্গিস সহ অন্যদের গ্রেফতার করা হয়। ইরানের নারীদের ওপর হওয়া দমন পীড়নের বিরুদ্ধে অদম্য লড়াই এবং দেশের সবার জন্য মানবাধিকার ও স্বাধীনতা প্রতিষ্ঠার নির্লস প্রচেষ্টার স্বীকৃতি স্বরূপ শান্তিতে নোবেল পেয়েছিলেন তিনি। বাক স্বাধীনতার অধিকার ও মৃত্যুদণ্ড বাতিলের দাবিতে মোহাম্মদী বছরের পর বছর ধরে সোচ্চার ছিলেন।
তার এই বলিষ্ঠ ভূমিকার জন্য ইরানের শাসক গোষ্ঠী তাকে বারবার গ্রেফতার করেছে এবং বর্তমানে তিনি 31 বছরের দীর্ঘ কারাদণ্ড ভোগ করছেন। নোবেল কমিটির মতে তার এই পুরস্কার ইরানের জনগণের, বিশেষ করে নারীদের মুক্তির আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ প্রতীক। এবারে খেলার খবর। নবাগত পিডব্লিউর বিপক্ষে ড্র করে বাংলাদেশ ফুটবল লিগ শুরু করার পর আর পেছনে তাকায়নি বসুন্ধরা কিংস। লিগের 5 বারের চ্যাম্পিয়নরা শিরোপা উদ্ধারের মিশনে ম্যাচের পর ম্যাচ জিতে চলছে। শুক্রবার ষষ্ঠ রাউন্ডে কিংসের বাধা ছিল বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান। সেই বাধাও ভালোভাবে টপকে গেছেন রাকিব তপুরা। নিজের মাঠ কিংস অ্যারেনায় বসুন্ধরা কিংস 2-0 গোলে হারিয়েছে মোহামেডানকে। এবারে লিগ ভালো কাটছে না মোহামেডানের। কিংসের কাছে হারায় তারা পিছিয়ে পড়ল 9 পয়েন্ট। এখান থেকে ঘুরে দাঁড়িয়ে শিরোপা ধরে রাখাটা কঠিনই হয়ে যাবে মোহামেডানের। এই ম্যাচের আগেই উত্তেজনা তৈরি হয়েছিল দুই দলের মধ্যে। নিয়ম অনুযায়ী ম্যাচের ভেন্যুতে অ্যাওয়ে দলের অনুশীলনের সুযোগ দেওয়া হয়। কিংস সেই সুযোগ দেয়নি মোহামেডান। ম্যাচেও ছিল কিছুটা উত্তেজনা। ম্যাচ শেষ মুহূর্তে তো মোহামেডানের উজবেকিস্তানের মিডফিল্ডার মুজাফরভকে লাল কার্ড দেখান রেফারি। 15 মিনিটে রাকিবের গোলে লিড নেয় কিংস। ইনজুরি সময় প্রথম মিনিট ব্যবধান দ্বিগুণ করে ব্রাজিলিয়ান ডরিয়েলটন। 27 ডিসেম্বর কিংসের আরেক লড়াই আবাহনীর বিপক্ষে। ওই ম্যাচ জিতলে প্রথম পর্বে শীর্ষে থাকা প্রায় নিশ্চিত হয়ে যাবে বসুন্ধরা কিংসের। শুক্রবার আরও দুটি ম্যাচ হয়েছে। আরামবাগ 2-0 গোলে ব্রাদার্স ইউনিয়নকে ও ফর্টিস 1-0 গোলে হারিয়েছে রহমতগঞ্জকে। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।